সোমবার ৪ঠা মার্চ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির শেষ দিন হয়ে গেল। মঙ্গলবার অর্থাৎ ৫ই মার্চ তিনি ইস্তফা দিয়ে দেবেন। সোমবার দুপুর ২:৪৭ শেষবারের মতো এজলাস থেকে বেরিয়ে গেলেন জাস্টিস গাঙ্গুলি। এদিন তিনি এজলাসে ছিলেন মিনিট ১২। শেষ দিনের মামলার নির্দেশে জড়িয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর। নিজের শেষ দেওয়া নির্দেশও বেশ আলোচনার বিষয় করে দিয়ে গেলেন বিচারপতি গাঙ্গুলি, যা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। এদিন পূর্ব মেদিনীপুরের বিচারককে বরখাস্তের অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। প্রধান বিচারপতিকে রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি। তবে কেন এই নির্দেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো? কারণ ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়তে পারেন তিনি। সেই জল্পনাতেই এখন রাজ্য রাজনীতি সরগরম। শনিবার অর্থাৎ ২রা মার্চ সন্ধ্যা থেকে প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষ করলেন যে জেলার মামলা দিয়ে, সেখান থেকেই কি পরবর্তী ইনিংস শুরু করতে চলেছেন তিনি? এবার শুরু হলো নতুন পালা। মানস নস্কর আমার কলিগ এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন। নজর রাখবো মানুষের বক্তব্যে। তিনি আগেই জানিয়েছিলেন যে আজকে তার বিচারপতি হিসেবে শেষ দিন। যদিও তিনি আজকে তেমন কোনো কাজ করবেন না বলে আগেই জানিয়েছিলেন, সামান্য কিছু আনুষ্ঠানিক কাজ সেগুলো আজকে আদালতে এসে সম্পন্ন করবেন, করে চলে যাবেন বলে আগেই জানিয়েছিলেন। সেই মতোই আসলেন এবং প্রায় ১০ থেকে ১২ মিনিট মাত্র এজলাসে কাটিয়ে চলে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শেষ দিনেও আলোচ্য বিষয় হয়ে রইল পূর্ব মেদিনীপুর। ইতিমধ্যেই তিনি মেদিনীপুরের একটি কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলে জল্পনা ছড়িয়েছে। যদিও বিচারপতি তা খোলসা করেননি, সেই বিষয়ে আগামীকাল হয়তোবা তিনি বলতে পারেন। সেরকম ইঙ্গিত দিয়েছেন যে তিনি আগামীকাল দেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তার ইস্তফাপত্র পাঠানোর পর তিনি বেলা ১:৩০ নাগাদ মাস্টারদা সূর্য সেন মূর্তির পাদদেশে দাঁড়িয়ে যা বলার বলবেন, এমনটাই আগেই ইঙ্গিত দিয়েছেন বা আগেই জানিয়েছেন। আজকে যখন বিচারপতি তার এজলাসে আসলেন, ছিলেন মাত্র ১২ থেকে ১৩ মিনিট। সেখানে বিচারপতি ঢোকার পর, এজলাসে ঢোকার পর আইনজীবী বলেন যে আজকে তো একটা ডার্ক ডে আমাদের কাছে, আপনার মতো একজন বিচারপতি অবসর নিচ্ছেন। বিচারপতি তখন জানান যে হ্যাঁ, এই হাইকোর্টের এই অলিন্দে প্রায় ২৯ বছর কেটেছে, ফলে বিষয়টা একটু তো খারাপ লাগা। যদিও বিচারপতি তার পরপরই হাইকোর্টের ক্লার্কদের উদ্দেশ্যে বলেন যে লিখুন যে এখন পর্যন্ত যে সমস্ত মামলা, যে সমস্ত পার্ট হার্ড রয়েছে, যে সমস্ত মামলা অর্থাৎ আংশিক শুনানি করে তিনি যে সমস্ত মামলা রেখে দিয়েছেন, সেই সমস্ত মামলা তিনি রিলিজ করে দিচ্ছেন বলে জানিয়ে দেন এবং লিখতে নির্দেশ দেন। কিন্তু ৪৪ নম্বর আইটেম, যেটি পূর্ব মেদিনীপুরের একটি মামলা ছিল, সেখানে জেলা বিচারক বা জেলা জাজের বিরুদ্ধে বিচারপতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ভিজিল্যান্সকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে যে রিপোর্ট, সেই রিপোর্ট অত্যন্ত চাঞ্চল্যকর বলে বিচারপতি এদিন জানিয়েছেন এবং সেই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উচিত ওই জেলা বিচারককে তার পদ থেকে, তার চাকরি থেকে বরখাস্ত করা, এমনটাই পরামর্শ দিয়েছেন, এমনটাই বলেছেন বিচারপতি তার নির্দেশে। আপনারা জানেন যে গতকালকেই বিচারপতি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তিনি, তার মনে হয়েছে যে তার ৬ বছরের যে বিচারপতি হিসেবে চাকরি জীবন, এখানে তিনি যা দেওয়া দিয়েছেন, কিন্তু এখানে হাইকোর্টের বা এই বিচারের আদালতের দরজায় সবাই আসতে পারে না। তার জন্যে তার বৃহত্তর ক্ষেত্রে, জনগণের কল্যাণের জন্য বা জনস্বার্থেই কোথাও তার বৃহত্তর ক্ষেত্রে যাওয়া প্রয়োজন বলে বিচারপতি মনে করেছেন। সেই জন্যেই তিনি আরও বৃহত্তর ক্ষেত্রে যেতে চান। যদিও সেই বৃহত্তর ক্ষেত্র কি রাজনীতি নাকি অন্য কোনো, সেই বিষয়ে তিনি খোলসা করেননি।
যদিও ইতিমধ্যেই জল্পনা যা ছড়িয়েছে তিনি রাজনীতিতেই যোগ দিচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির আসন্ন লোকসভা ভারতীয় জনতা পার্টির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চলেছেন বলে ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ইস্তফা দেওয়ার যে ঘোষণা তাতে মিশ্র চাকরি প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যারা দিনের পর দিন লড়াই করছিলেন তাদের মধ্যে কোথাও একটা হতাশার ছবি একদিকে যেমন দেখা গেছে, অনেকে আবার বিচারপতির এই ইস্তফা দেওয়াকে স্বাগতও জানিয়েছেন। এদিন বিচারপতির এজলাসে দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটে। একটি বোলপুরের একজন মহিলা এবং তার ছোট্ট সন্তানকে নিয়ে তিনি এজলাসে এসেছিলেন। তিনি বলেন বিচারপতির উদ্দেশ্যে যে আপনার জন্য আমরা নিম্ন আদালতে সুবিচার পেয়েছি এবং আমাদের যে দাবি ছিল তা পূরণ হয়েছে, তার জন্য বিচারপতিকে প্রণাম করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। যদিও বিচারপতি জানান আমি পায়ে হাত দিয়ে কোনো প্রণাম গ্রহণ করি না, ফলে প্রশ্নই ওঠে না। একই সঙ্গে বিচারপতি তারপরে আরেকজন মহিলা তিনি এসেছিলেন জামশেদপুর থেকে, তিনি বিচারপতির উদ্দেশ্যে বলেন যে কেন তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন। যদিও বিচারপতি শেষ পর্যন্ত বলেন যে এখন আর সময় নেই বলে তিনি এজলাস থেকে বেরিয়ে যান। আপাতত আগামীকাল তিনি দেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাচ্ছেন ইস্তফা দেওয়ার যে চিঠি, সেই রেজিগনেশন যে লেটার তিনি পাঠাবেন। তারপর বেলা 1:30 নাগাদ মাস্টারদা সূর্য সেনের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি যা বলবেন, আপাতত সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। খুব ইন্টারেস্টিং হয়ে উঠল সোমবার 4 মার্চের এই দিনটি কলকাতা হাইকোর্টে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এতদিন পর্যন্ত তার বিচার প্রক্রিয়ায় যে ধরনের নির্দেশ তিনি দিয়েছিলেন আর সেসব দেখা যাবে না কলকাতা হাইকোর্টে। তবে নতুন ইনিংস তিনি শুরু করতে চলেছেন, বৃহত্তর ক্ষেত্রে তিনি যেতে চলেছেন বলে সংবাদ মাধ্যমকে আগেই জানিয়েছিলেন। এবার এই বৃহত্তর ক্ষেত্রটা কোন দিকে মোড় নেয় সেটাই অবশ্যই দেখার, কিন্তু চর্চা চলছে যে তাকে বিজেপি প্রার্থী করতে চলেছে, তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন, এরকম একটা চর্চা চলছে। তমলুক কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে বিজেপির, এমনটাই কিন্তু আলোচনা চলছে। অভিজিৎ গাঙ্গুলি নিজের বক্তব্যে এটা বলেছেন যে হাইকোর্টে বা আদালতে খুব কম সংখ্যক মানুষ নিজেদের সমস্যা নিয়ে আসেন, কিন্তু তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে চাইছেন। তার কারণ হচ্ছে যে সমস্ত মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারেন না, যে সমস্ত মানুষ তারা প্রত্যেক দিন বঞ্চিত হচ্ছেন কোনো না কোনো রকমভাবে, সেই বৃহত্তর ক্ষেত্রের যে মানুষগুলো তাদের জন্য তিনি এবারে কাজ করতে চলেছেন বলে সংবাদ মাধ্যমে আগেই জানিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে থাকুন। আমাদের খবরগুলো কেমন লাগছে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।